সবাইকে আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম। সেটা হলো নিউজে দেখলাম পিএসসি 44 বিসিএসে 400টা রিপিট ক্যাডার বাদ দিচ্ছে। খুবই ভালো কথা। কিন্তু আমার অবজেকশন হচ্ছে, মানে যেই কারণে আমার এই কথা বলাটা, সেটা হচ্ছে এই 400 রিপিট ক্যাডারটা কেন আসবে? এক, এই যে রিপিট ক্যাডারটা আসলো, 44 বিসিএসের ফাইনাল রেজাল্টটা দিল, দেওয়ার পর সবাই মোটামুটি দেখতেছে প্রচণ্ড ভালো সংখ্যক ক্যাডার হচ্ছে রিপিট হয়েছে। সেম সেম ক্যাডার বা লোয়ার ক্যাডারে অনেকে আবার সুপারিশপ্রাপ্ত হয়েছে, যেটাতে তারা জয়েনই করবে না। ম্যাক্সিমাম বলতে সবাই জয়েন করবে না যারা লোয়ার ক্যাডার পেয়েছে বা রিপিট ক্যাডার পেয়েছে। তাহলে স্বাভাবিকভাবে এই পোস্টগুলো নষ্ট হচ্ছে। যদি নষ্ট, মানে এখন এই সময়ের জন্য নষ্ট হচ্ছে। কিন্তু যেটা রিপিট ক্যাডার না হলে প্রথম রেজাল্টেই সবাই স্বাভাবিক রেজাল্টে পেয়ে যেত যদি ক্যাডারটা রিপিট না হতো। তো এখন কি হলো, এই রেজাল্টের পর ব্যাপারটা কিন্তু এমন হয় নাই যে জাস্ট স্বাভাবিকভাবে একটা আবেদন জানানো হয়েছে বা অ্যাপ্লিকেশন করা হয়েছে, সাথে সাথে এই ব্যাপারটার জন্য উদ্যোগ নেওয়া হলো যে রিপিট ক্যাডারগুলো বাদ দিবে। এটা হয় নাই। যেটা হয়েছে, রেজাল্টের পর 1 জুলাই থেকে আন্দোলন করা লাগছে, অনশন করা লাগছে। এরপরে গিয়ে বেশ কয়েকবার মিটিং বা বৈঠক হওয়ার পরে গিয়ে সিদ্ধান্ত হলো যে 44 বিসিএসে রিপিট ক্যাটারগুলো বাদ যাবে। আচ্ছা, এই এতটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু একটা চিঠি পাবলিশ হয়ে গেছে। যেহেতু এখন ইনফরমেশন টেকনোলজির যুগ, তো এই যে চিঠিটা পাবলিশ হলো 44 বিসিএস ইস্যু করে, মানে 44 বিসিএস কেন্দ্রিক, সেটা হচ্ছে প্রায় 870টা ক্যাডার পদের অধিযাচন করা হয়েছে, যেন সেটা আবার সার্কুলারের চেয়েও বেশি 800টা পদ তাদেরকে দেওয়া হয় রেজাল্টের সময়। তো কাটছাট করে প্রায় 430টা, মানে 400+ ক্যাডার পদ নতুন করে অ্যাড হওয়ার কথা ছিল, যেটা আসলে বিভিন্ন জটিলতার কারণে হয় নাই। তো এখন আমার বক্তব্যটা হচ্ছে, ওই যে আন্দোলন করে যে রিপিট ক্যাডারটা বাদ দেওয়া গেছে, তাহলে তার মানে কি এখন এখানে একটা জোরদার আন্দোলন করলে কি এটাও সম্ভব হতো? তার মানে যে কোনো একটা এটা অধিকার বা যে কোনো একটা দাবি আদায়ের জন্য কি আন্দোলনই করতে হবে? আর পিএসসির মধ্যেই কেন বারবার এই জিনিসটা হচ্ছে? আমরা যদি 24-এর সে আন্দোলনের কথা বলতে যাই, এই 24-এর যে জুলাই আন্দোলন হয়, এটা কিন্তু বিসিএসকে কেন্দ্র করে বা পিএসসিকে কেন্দ্র করেই হয়। কিভাবে? চাকরির পরীক্ষার কোটাকে কেন্দ্র করে। আর চাকরির পরীক্ষা, চাকরি বলতে এখানে কিন্তু যারা একদম নিউ কামার চাকরিতে, চাকরির কম্পিটিশনে, তারা কিন্তু বিসিএসটাকেই মূলত বুঝে। তো এই বিসিএস পরীক্ষার যেই কোটাটা, সেটাকে ইস্যু করেই কিন্তু এই জুলাই আন্দোলনটা সংগঠিত হয়। তো সেই বিসিএসকে বা পিএসসিকে কেন্দ্র করে যে আন্দোলনের ফলে একটা রেজিম চেঞ্জ হয়ে যায়, সেখানে আবার কেন বিসিএস কেন্দ্রিক এই ইস্যুগুলোর জন্য আন্দোলন করতে হবে, দাবির জন্য অনশন করতে হবে? আমার এই জিনিসটা না আসলে মাথায় ঢুকতেছে না, বা আমি জিনিসটা মানতে পারছি না। এই জন্যই আসলে কথা বলা। যদিও আমি ব্যাপারটা এমন না যেটা বলে আমার কোনো লাভ হচ্ছে, বরঞ্চ আমার সময় নষ্ট হচ্ছে, স্ট্রেস নিতে হচ্ছে মাথায়। বিষয়গুলো যখন সামনে আসে এড়াই যাওয়া যায় না। আমি মনে করি যে কোনো বিবেকবান মানুষ হিসেবে কোনো ইস্যুই যেটা আমার নিজের গায়ে আসতেছে না, আমি পাশ কাটিয়ে এড়িয়ে যাবো, ব্যাপারটা কিন্তু তা না। যে মাইলস্টোন কলেজের যে প্লেন দুর্ঘটনা হলো, আমার কেউ মারা যায়নি, তার মানে ব্যাপারটা এমন না যে আমি এড়াই যাবো, আমি ব্যাপারটা স্কিপ করে যাবো। এটা আমার সাথে হইতে পারে, এটা আমার রিলেটিভ, আমার পরিচিত, আমার নিজের আহ, পরিবার বা প্রিয়জন কেউ থাকতে পারে এরকম, স্কুলেও, কলেজে, ভার্সিটিতে বা অন্য প্রতিষ্ঠানেও কিন্তু এই জিনিসটা হইতে পারে। তো এই জিনিসগুলো আসলে এড়ানো যায় না যে কোনো ঘটনাই। তো সেম আরও কিছু ইস্যু যদি বলা যায়, এই পিএসসি কেন্দ্রিক 43 বিসিএসেও নন ক্যাডার থেকে প্রায় 600টার মতো সুপারিশ করা হয় পদ চাকরিতে, কিন্তু সেখানে জয়েন দেয় প্রায় 300-র মতো। অথচ বিসিএস নন ক্যাডারের কিন্তু যে নিয়মটা ছিল, প্রায় 4000-এর অ্যারাউন্ড বিসিএস পাশ করা, মানে প্রিলি রিটার্ন ভাইবা 1300 থেকে 1500 মার্কসের সবচেয়ে কম্পিটিটিভ এক্সামে পাশ করা, চাকরি পরীক্ষায় সবচেয়ে যোগ্য আমি মনে করি বিসিএস রিটার্ন এবং ভাইবা উত্তীর্ণ এরা চাকরি পাওয়ার কথা। 4000+, যেটা স্বাভাবিকভাবে হয়ে আসছে। সেখান থেকে মাত্র 600টা চাকরি দেওয়া হয়, তার মধ্যে জয়েন করে সম্ভবত 300-র মতো 43 বিসিএসে। তো সেটার জন্যই কিন্তু একটা 1.5 বছরের দীর্ঘস্থায়ী, মানে দীর্ঘমেয়াদী একটা আন্দোলন চলে আসতেছে। ওটাও এখনো ফাইনাল কিছু হয় নাই। ঠিক সেম 44 বিসিএসও একই ঘটনা হবে। প্রায় 1500-এর মতো দেখলাম মানে নন ক্যাডারের জন্য চাকরির সার্কুলার আসবে এই ক্যাডার সংশ্লিষ্ট জটিলতা চলে যাওয়ার পর। তো এখানে পাশ করেছে প্রায় 9000 আশেপাশে স্টুডেন্ট। ক্যাডার পাবে প্রায় 2000 বা 1500, যদি বলা যায় 2000 ধরি, এখন রিপিট ক্যাডার যদি বাদ যায়,
ওই 1690 জন সম্ভবত, 2000ও না। তাহলে প্রায় আরও অনেক স্টুডেন্ট, 7000+ স্টুডেন্ট বাকি থেকে যায়। এর মধ্যে যদি মাত্র 1500 স্টুডেন্ট চাকরি পায়, সবাই কিন্তু যোগ্য, সবাই কিন্তু একটা রাষ্ট্রের ভালো প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার যোগ্য। তো সেই আগে যেই রুলস বা আগে যে নিয়মটা চলে আসতেছিল সেভাবে যদি চাকরি না পায়, তাহলে কিন্তু 44 BCS এর নন ক্যাডার নিয়েও একটা ইস্যু সামনে ক্রিয়েট হবে। আবার আমি যদি এটাও বলতে চাই, 45 BCS এ সেখানেও রিটেন অনেক কম পাস করানো হয়েছে, এটাও কিন্তু খুব দুঃখজনক। কারণ সবার একটা আশা থাকে বিসিএস দেওয়া মানেই যে ক্যাডার হবে তা না। বিসিএস পরীক্ষা দিয়ে কেউ যদি প্রিলি রিটার্ন ভাইবা পাস করে, অ্যাটলিস্ট ক্যাডার না হোক নন ক্যাডার থেকে একটা ভালো চাকরি পাবে। তো 45 বিসিএসেও রিটেনে অনেকেই অনেক কম পাস করানো হয় বিভিন্ন কারণে। এই জিনিসটাও আসলে খুব দুঃখজনক। হয়তো দেখা যেত যদি আরও একটু নমনীয় বা একটু বেশি পাস করানো হতো, না একটু নমনীয়ভাবে খাতা দেখা বা বেশি পাস করানো হতো, তাহলে অনেকেই ভাইবা ভালো করে ভালো কোনো না কোনো একটা চাকরি পাইতো বিসিএস থেকেই। আর ঠিক সেম 46-এ কিন্তু প্রশ্ন ফাঁস হওয়ার অনেক প্রমাণ পাওয়ার পরে, অনেকগুলা রিপোর্ট হওয়ার পরে, অনেক দিন পরে গিয়ে ডাবল করে প্রায় 20,000 স্টুডেন্ট প্রি টিকা হয়। এর মানে হচ্ছে সবাই জানে, পিএসসিও জানে, সবাই জানে যে এখানে প্রশ্ন ফাঁস হয়েছে, কিন্তু তারপরেও সেটা বাতিল না করে কিছু মানে কোনো একটা যৌক্তিক বা একটা ফ্রুটফুল একটা সমাধানে না গিয়ে আরও 10,000কে প্রিলি পাস করানো হয়। তো তার মানে এই প্রিলিতে কিন্তু, এই 20,000 প্রিলিতেও কিন্তু অনেকেই আছে যারা প্রশ্ন পেয়ে পাস করেছে। তো এই জিনিসগুলো না আসলে মানে খুবই বৈষম্যমূলক কর্মকাণ্ড। আর যে কোনো কিছুতেই একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় দেখি প্রায় কথা আসে বিধি ঠিক নাই, বিধি অনুযায়ী করা যাবে না, বিধি অনুযায়ী করা যাবে না। আরে ভাই, বিধি তো হচ্ছে মানুষের জনকল্যাণের জন্য। একটা আইন বা একটা বিধি বা একটা রুলস তো করা হয় জনকল্যাণে, একটা সিস্টেমেটিক ওয়েতে যেন কাজটা হয়। আচ্ছা, আমি যদি একদম সিম্পল একটা এক্সাম্পল দিই, একদম সিলিভাবে একটা এক্সাম্পল দিই ছোট করে। একটা বিল্ডিংয়ের রাতে 12টা বাজে গেট লাগানো হবে, এটা হচ্ছে ওই বিল্ডিংয়ের রুলস বা বিধি। এখন কেউ যদি কোনো কারণে 12টা বাজে ঢুকতে না পারে, তাহলে কি সে ঢুকতেই পারবে না? অবশ্যই পারবে। তাকে বললে সামগ্রিক বিষয় বিবেচনা করে গেটটা খুলে দেওয়া হয়। মানে বিধিটা হয়েছে এই জন্য যেন সবাই 12টার মধ্যে তাড়াতাড়ি ঢুকে যায়, যেন কেউ মানে একদম রিল্যাক্স মোডে রেকলেসলি চলাফেরা করে রাত 1টা বাজে 2টা বাজে বিল্ডিংয়ে ঢুকবে, ব্যাপারটা কিন্তু এরকম হলে তো একটা সৌন্দর্য, একটা নিয়ম শৃঙ্খলা থাকলো না। বিধিটা হচ্ছে এরকম যে সব কিছু সুন্দরভাবে চলাফেরা বা মেনটেন করার জন্য একটা বিধি করা হয়। তার মানে এই না যে বিধির জন্য মানুষকে বঞ্চিত করা হবে, মানুষের অধিকার থেকে বঞ্চিত করা হবে। বিধি হচ্ছেই মানুষকে সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিকভাবে মানুষের অধিকার এবং মানুষের ন্যায্য দাবি বা ন্যায্য হকটা পাইয়ে দেওয়ার জন্য। তো আমার আশা থাকবে সবসময় যে কোনো প্রতিষ্ঠানেই বা যে কোনো কিছুতেই এই বিধি, রুলস, রেগুলেশনগুলো যেন মানুষের জনকল্যাণের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর পিএসসিতে যে বৈষম্যমূলক সিদ্ধান্তগুলো হচ্ছে, মানে এই যে আন্দোলন হচ্ছে, এই যেমন আমি 43-এর কথা বললাম, নন ক্যাডারের ইস্যু, চাকরি পাওয়ার কথা 4-5 হাজার চাকরি পাইছে মাত্র, দিছে 600, তার মধ্যে 300 জন জয়েন করছে। তারপরে 44-এর যে ক্যাডার, 400 জনের রিপিট ক্যাডার বাদ দিচ্ছে, যেখানে আরও 400+ ক্যাডারের পদ অধিযাচিত হয়ে আসছে, মানে নতুন করে রিকোয়ারমেন্ট আসছে, ওগুলো নেওয়া হয় নাই। এটা অন্যান্য বিসিএস, আগের বিসিএসগুলো তো হয়। আবার 45-এর রিটেনে অনেক কম পাস করানো হয়েছে। আবার 46-এ হচ্ছে প্রিলির পরেও, প্রিলিতে প্রশ্ন ফাঁসের সুস্পষ্ট প্রমাণ থাকার পরে অনেক ধরনের মানে সমালোচনা হওয়ার পরে গিয়ে আরও 10,000কে প্রিলি পাস করা হয়। মানে এই জিনিসগুলো না কেমন যেন একটু বৈষম্যমূলক। এগুলা এত এইভাবে একদম সর্বোচ্চ পর্যায়ে এইভাবে উল্টাপাল্টা এই জিনিসগুলো না মানে ঠিক না, একটা সমাজ, রাষ্ট্র বা দেশের জন্য ঠিক না। মানে এটা একজন নাগরিক হিসেবে আমার মতামত। তো আশা করি যেন সামনে থেকে এই জিনিসগুলো সবাই সুন্দরভাবে সমাধান হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।